হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে 18টি রকেট লঞ্চার উদ্ধার। গহীন বনে রাতভর বিজিবির তল্লাশি। পঞ্চম দফায় স্বেচ্ছায় ভাষান্তর গেলেন আরো 2260 রোহিঙ্গা। এ নিয়ে স্থানান্তর 12,000। গাইবান্ধায় মাদক মামলায় বাসের সুপারভাইজারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দেশে এমন রায় প্রথম, দাবি আইনজীবীদের। ফেনীর ফুলগাজীতে ধর্ষণের শিকার কিশোরীর পরিবার সমাজচ্যুত। প্রভাবশালীদের মদদের অভিযোগ, শাস্তি দাবি। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার চলে যাচ্ছে বিস্তারিত খবরে। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে 18টি রকেট লঞ্চার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে কারা অস্ত্রগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ভারী অস্ত্রের সন্ধানে অভিযান শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গভীর বনে চালানো হয় তল্লাশি। রাতে উদ্যানের 1.5 কিলোমিটার ভেতরের একটি গর্ত থেকে 18টি রকেট লঞ্চার উদ্ধার করা হয়। বুধবার সকালে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। তবে অভিযানে কেউ আটক হয়নি। কে বা কারা এসব অস্ত্র রেখেছে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেনি বিজিবি। মাটির নিচে পলিথিন দিয়ে মোড়ানো প্লাস্টিকের কাভারের মধ্যে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার করা হয়। 3টি এক্সিবিশন দেখে এটা আমাদের কাছে মনে হয়েছে এটা অনেক আগের গোলা। এই অপারেশনে আমরা কাউকে গ্রেফতার করতে পারি না। এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানান বিজিবির এই সেক্টর কমান্ডার। এই অভিযানটা এখানেই শেষ হয়ে গেছে তা নয়, এটি চলমান আছে। আমরা সীমান্ত এবং সীমান্ত সংক্রান্ত 8 কিলোমিটারের মধ্যে এই ধরনের যে কোনো ধরনের অপরাধ নিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। 2014 থেকে 2019 পর্যন্ত কয়েক দফা অভিযানে এ উদ্যান থেকে রকেট লঞ্চার, গুলি, স্টেন গান সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে র্যাব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পঞ্চম দফার প্রথম ধাপে ভাষান্তর গেল রেকর্ড 2260 জন রোহিঙ্গা। এর আগে একসাথে এত রোহিঙ্গা ভাষান্তরে যায়নি। সকালে চট্টগ্রামের বোট ক্লাব থেকে তাদের ভাষান্তরে পৌঁছে দেয় নৌবাহিনীর 6টি জাহাজ। এ নিয়ে 12,000-এরও বেশি রোহিঙ্গার ঠিকানা হলো ভাষান্তরে। পঙ্গু স্ত্রী সহুরা খাতুনকে কাঁধে করে ভাষান্তরে রওনা দিয়েছেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের মেহের আলী। উদ্দেশ্য ক্যাম্পের ঘুপচির গাদাগাদি জীবন ছেড়ে ভাষান্তরে আরও ভালো থাকা। মায়ানমারে তো জুলুমের কারণে থাকতে পারি নাই। এদেশে এখন 4 বছর। এখানকার সরকার যখন ভাষান্তরে নিতে চাইল, আমি খুশি মনেই রাজি হয়েছি। অনেকেই নিয়ে যাচ্ছেন পোষা হাঁস মুরগি কিংবা কবুতর। বস্তায় করে নিচ্ছেন সংসারের টুকিটাকি। ইতিমধ্যে ভাষান্তরে যাওয়া স্বজনদের কাছ থেকে সেখানকার ভালো পরিবেশের কথা জেনেই সেখানে যাচ্ছেন তারা। ভাষান্তরে গেলে এই সুখ সুবিধার মতন চলাফেরা কি ভালো হবে এরকম করে যাইতেছি। আত্মীয় স্বজন আসলে বগুনারে গিয়ে খুশি বগুনা কাটতে মরি। বরাবরের মতোই রোহিঙ্গাদের স্থানান্তরের এই প্রক্রিয়া দেখাশোনা করছে বাংলাদেশ নৌবাহিনী। আগের 4 দফার রেকর্ড ভেঙেছে এবার। রোহিঙ্গাদের ভাষান্তরে আবাসন ব্যবস্থা গর্ব করার মতো বলে দাবি নৌ কর্মকর্তাদের। যারা যাচ্ছে আজকে তারা কিন্তু এই ভাষান্তর সম্পর্কে সম্যক ধারণা এবং খবর নিয়ে যাচ্ছে, এবং তাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্রাদার, রিলেটিভ ইতিমধ্যেই ভাষান্তরে আছে, তাদের কাছে তারা যে ফিডব্যাকটা পেয়েছে এটা অত্যন্ত আশাব্যঞ্জক। এ পর্যন্ত ভাষান্তরে 12,000-এর বেশি রোহিঙ্গা গেছে। বৃহস্পতিবার যেতে পারে আরও 2,000। গেল 4 ডিসেম্বরে প্রথম দফায় ভাষান্তরে রোহিঙ্গা স্থানান্তরের পর সময় যত এগিয়ে যাচ্ছে ততটাই দীর্ঘ হচ্ছে ভাষান্তরগামী রোহিঙ্গাদের সারি। আত্মীয় স্বজনের সাথে বসবাস, ক্যাম্পের ঘুপচি জীবন থেকে মুক্তি পেতে অনেকেই পাড়ি দিচ্ছেন এই সাগর পথ। সেখানে আগামী জীবন আরও ভালোভাবে কাটবেই বলে প্রত্যাশা তাদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রশাসনের আশ্বাসে 30 ঘণ্টা পর সিরাজগঞ্জে চলা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান বাস শ্রমিক নেতারা। মঙ্গলবার সকালে শহরের
বিড়ালাকুটি এলাকায় সাইড দেয়াকে কেন্দ্র করে এক বাস চালকের সঙ্গে সিএনজি অটোরিকশা চালকের কথা কাটাকাটি হয়। পরে তাদের মধ্যে মারামারিও হয়। এই খবরে বাস টার্মিনালে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ বাস শ্রমিকরা জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তারা। হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনাল থেকে যাত্রীদের ফিরে যেতে দেখা গেছে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। পাবনা যাবো এসে এই ভোগান্তিতে পড়ে গেছি। এখন আমাদের নিরুপায় হয়, এখন ডবল ভাড়া দিয়ে আবার ফিরে যাওয়া লাগছে। কাইলে আসছিলাম সিরাজগঞ্জে এইরকম মারামারি গোলমাল, ভোগান্তি যাওয়ার সময়, এখন আসার সময়ও ভোগান্তি। গাইবান্ধায় মাদক মামলায় এক বাস শ্রমিককে মৃত্যুদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। সকালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। মাদক মামলায় ফাঁসির আদেশ দেশে এটি প্রথম বলে দাবি করেছেন আইনজীবীরা। মামলার বিবরণে জানা যায় 2018 সালের 4 নভেম্বর গাইবান্ধা থেকে বগুড়াগামী নওশাদ পরিবহনের একটি বাসের সিটের নিচ থেকে 430 গ্রাম হেরোইন জব্দ হয়। এ সময় গ্রেপ্তার করা হয় সুপারভাইজার রবি দাসকে। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা গ্রামে। এ ধরনের রায়ে সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে নিরাপদ রাখতে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষ। রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষ। আজকে রাষ্ট্র এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আসছে, আমরাও জিরো টলারেন্সে আছি এবং আমাদের ন্যায় বিচার আজকে ইনশিওর হয়েছে এবং এটা একটা মেসেজ চলে গেছে মাদক ব্যবসায়ীরা যারা সতর্ক থাকে এবং আর জানে এই মাদকের সঙ্গে জড়িত না থাকে। চট্টগ্রামের বায়েজিদে গৃহবধূ পারভিন আক্তার হত্যা মামলায় 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁইয়া এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ফটিকছড়ি সমিতির হাট এলাকার মোহাম্মদ ইয়াসিন, হাটহাজারীর পূর্ব মেখল গ্রামের মনসুর, আবু তৈয়ব ও মোহাম্মদ ইসহাক। এদের মধ্যে মোহাম্মদ ইয়াসিন ছাড়া অন্যরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। 2016 সালের 5 মার্চ রাতে ডাকাতির পর শ্বাসরোধ করে হত্যা করা হয় গৃহবধূ পারভিন আক্তারকে। এ ঘটনায় তার স্বামী অজ্ঞাতদের আসামি করে হত্যা ও দস্যুতার অভিযোগে মামলা করেন। 2016 সালের 13 জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 10 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। 4 জন আসামি পূর্ব থেকে পরিকল্পিতভাবে এই বাসায় ডাকাতি করার ওদের পরিকল্পনা ছিল এবং ইতিপূর্বে তারা একটা পরিকল্পনা করেছিল এই বাদীর বা ডিজিজের ছেলেকে অপহরণ করে নিয়ে গিয়ে তারা মুক্তিপণ দাবি করবে। এটাতে ওরা সাকসেসফুল না হওয়াতে ঘরে গিয়ে ওরা ঘরে ঢুকে এটা ডাকাতি সংগঠিত করতে গিয়েই হুজুরাতে এই ঘটনা ঘটেছে। ফেনীর ফুলগাজীতে ধর্ষণের শিকার হয়ে সন্তান জন্ম দেয়া কিশোরীর পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার আদালতে মামলা করলে পুলিশ কনস্টেবল তৌহিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে ওই পরিবার ও স্থানীয়রা। বছরখানেক আগে ফুলগাজীতে পুলিশ কনস্টেবল তৌহিদুল ইসলাম শাওনের সাথে ভুক্তভোগী কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই কিশোরীকে ধর্ষণ ও মোবাইলে অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ ওঠে তৌহিদুলের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই কিশোরী 11 ফেব্রুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন। প্রভাবশালীদের মদদে ভুক্তভোগীর পরিবারকে সমাজচ্যুত করারও অভিযোগ উঠেছে। সমাজ থেকে আমাকে সমাজচ্যুত করছে, এখন তারা এটা মানিয়ে নিতেছে না। এটার সাথে যারা যারা জড়িত আছে আমার মেয়ের দুর্ঘটনার জন্য আমি সবাই সুস্থ বিচার চাই। আপনাদের টর্চারিং করতেছে, আমাদের পুকুরে যেতে দিচ্ছে না, বিভিন্ন আপনার কোনো কাজকর্ম করতে দিতেছে না। মেয়ে যদি এই মুহূর্তে কোনো একটা দুর্ঘটনা ঘটে এই দায়িত্ব কিন্তু ওই ছেলে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের সাথে একসাথে মসজিদে মুক্ত হবে বা পুকুরে চলাফেরা তোমার নিষেধ, এরকম সামাজিকভাবে সবাই 100 জনের উপস্থিতিতে এই কথাটা বলা হয়েছে। গত 23 ফেব্রুয়ারি ভুক্তভোগীর মা বাদী হয়ে কনস্টেবল তৌহিদুল সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। 26 ফেব্রুয়ারি তৌহিদুলকে রাঙ্গামাটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আমার অফিসার পাঠিয়েছে, যদি তারা আসে বা অভিযোগ দেয় আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। সমাজচ্যুত তো কোনো বিষয় বাংলাদেশে নাই। ভিকটিমের 100 প্রোটেকশন আমরা দেব। গত 25 ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরী আদালতে জবানবন্দি দিয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
সমগ্র বাংলাদেশে এবার একটা বিরতি। টিকা নেয়ার পরও দেশে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনা আক্রান্ত হওয়া অস্বাভাবিক নয়, তবে এতে মৃত্যু ঝুঁকি নেই। যারা টিকা নেননি তাদের নিরাপদ রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মুরাদ হোসেন করোনা রোগীর চিকিৎসায় ছিলেন সম্মুখ সারিতে, তবে করোনা আক্রান্ত হননি। 4টি হাসপাতালের মধ্যে আমি একজন সৌভাগ্যবান যে আমি ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসক হিসেবে আমি সেই টিকাটি নিয়েছিলাম। 27 জানুয়ারি টিকা নেন তিনি। এর 26 দিন পর গবেষণার কাজে অ্যান্টিবডি পরীক্ষা করেন। এতে দেখা যায় ভালো মাত্রায় অ্যান্টিবডি তৈরি হয়েছে তার। টিকা দেওয়ার পরে যখন আমার অ্যান্টিবডি যখন হচ্ছে হাই টাইটারে আসলো, আমি এখন খুবই আনন্দিত এবং খুব সাহসিকতার সাথে আমি এই করোনা রোগীদের আরও সেবা দিতে পারবো। গবেষকরা বলছেন, অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন প্রয়োগের পর 14 থেকে 21 দিন লাগে অ্যান্টিবডি তৈরি হতে। এই সময়ে করোনা আক্রান্ত হতে পারেন যে কেউ। টিকা নেয়ার পরও ত্রাণ সচিব সহ আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। আর টিকা নেয়ার 20 দিন পর করোনা আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মুর্শেদ মামুন। এই সময়ে আক্রান্তের ঘটনা দেশে এটি প্রথম। ভ্যাকসিন কোনোভাবেই 100% বা শতভাগ প্রতিরক্ষা দেয় না। ভ্যাকসিন দেওয়ার প্রথম 21 দিন যেন সে সম্পূর্ণ নিজেকে সতর্ক রাখে এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলে, মাস্ক পরিধান করে। শুধুমাত্র এসব করলেই কিন্তু সে ভ্যাকসিন দেওয়ার পর শতভাগ প্রতিরক্ষা পাবে। টিকার কার্যকারিতা কতদিন থাকবে, কতদিনে তৈরি হবে অ্যান্টিবডি, এসব নিয়ে গবেষণা করতে যাচ্ছে IEDCR ও ICDDRB। এরই মধ্যেই তৈরি করা হয়েছে প্রোটোকল। টিকা গ্রহীতার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি হবে না, সারা পৃথিবীতেই গবেষণা চলছে। বাংলাদেশেও IEDCR ICDDRB সহায়তায় একটি গবেষণা শীঘ্রই শুরু করবে এবং স্বাস্থ্য দপ্তরের অনুমতি মিলেছে। আমরা খুব শীঘ্রই সারা দেশের একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিয়ে এই গবেষণা কার্যক্রমটি শুরু করব আশা করছি। অক্সফোর্ডের টিকার 2 ডোজের কার্যকারিতা 83%, অর্থাৎ টিকা নেয়ার পরও 100 জনে 17 জনের কোভিড হওয়ার আশঙ্কা আছে। তবে টিকা নেয়া ব্যক্তির করোনা হলেও মৃত্যু ঝুঁকি থাকে না। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। গতরাতে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের ম্যানেজার সেলিম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ধামসোনা ইউপি সদস্য সাদেক ভূঁইয়া, তার 2 ছেলে মনির হোসেন ও দেলোয়ার সহ 9 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 30 থেকে 40 জনকে। এ ঘটনায় মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য সাদেক ভূঁইয়া ও তার 2 ছেলে কবির হোসেন সরকারের ঝুট ব্যবসায় বাধা দিয়ে আসছিল। এর জেরে মঙ্গলবার পুরাতন ইপিজেডের একটি কারখানা থেকে ঝুট বের করার সময় তারা কবির হোসেনের লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ভাঙচুর করে অন্তত 15টি মোটরসাইকেল। বদলি শ্রমিকদের পাওনা পরিশোধ সহ 6 দফা দাবিতে চট্টগ্রামে বিজেএমসির আঞ্চলিক কার্যালয়ে ঘেরাও করেছেন পাটকল শ্রমিকরা। বেলা 12টা থেকে 1 ঘন্টার এই কর্মসূচি শেষে বিজেএমসির পরিচালকের কাছে স্মারকলিপি দেন তারা। শ্রমিকরা জানান, গেল বছরের 2 জুলাই রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের পর 3 মাসের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের কথা থাকলেও এখনও অস্থায়ী কোনো শ্রমিক টাকা পাননি। এ অবস্থায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। অন্যদিকে স্থায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হলেও তা দিতে কর্তৃপক্ষ গড়িমসি করছে বলে অভিযোগ শ্রমিকদের। পাওনা পরিশোধ ছাড়াও রাষ্ট্রীয় মালিকানায় পাটকল চালু, করোনায় কারখানা বন্ধ থাকা সময়ের মজুরি পরিশোধ, শ্রমিক নেতা রুহুল আমিনের মুক্তি ও পাটকল নেতাদের গ্রেপ্তার, হয়রানি বন্ধের দাবি জানান শ্রমিকরা। সকল পাটকল একযোগে বন্ধ করা হলেও মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন 3 মাসের মধ্যে যেটা বকেয়া সমস্ত বকেয়া পরিশোধ করবেন। কিন্তু দুঃখের বিষয় যে আজকে 8 মাস পার হয়ে এলো, আজকে আমরা বদলি শ্রমিকদের সুনির্দিষ্ট তারিখ আমরা জানতে পারিনি। সমগ্র বাংলাদেশে আরো একটা বিরতি নিচ্ছে, আর বিরতির পর ফিরে এসে যা থাকছে। মশার উপদ্রবে অতিষ্ঠ বিভিন্ন নগরীর বাসিন্দারা, বাসাবাড়ি অফিস কোথাও মিলছে না স্বস্তি, ডেঙ্গু চিকুনগুনিয়ার আতঙ্ক।
শীত না পেরোতেই মশার উপদ্রবে অতিষ্ঠ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। অফিস, আদালত, রাস্তাঘাট কিংবা বাসা বাড়ি কোথাও মিলছে না স্বস্তি। এ অবস্থায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার শঙ্কায় সাধারণ মানুষ। মশা নিধনে নানা উদ্যোগ নিলেও তা কাজে আসছে না। সাধারণত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত মশার উপদ্রব তুলনামূলক বেশি থাকে। এবার আগেভাগেই যশোর পৌর এলাকায় বেড়েছে প্রকোপ। দিনের বেলাতেও মশারি বা কয়েল ব্যবহার করতে হচ্ছে। দরজা জানলায় নেট ব্যবহার করেও মিলছে না সুফল, কিন্তু সে অনুযায়ী কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ, অভিযোগ পৌরবাসীর। আমি হাতে ব্যাট রাখছি, পায়ের নিচে গোলাপ জ্বালানো হয়েছে, কিন্তু তারপরেও মশা লাগছে। ডুবা নালায় যে লার্ভা আছে, এই লার্ভা আমরা ইনসেক্টিসাইড ভালো ওষুধ আমরা আছে আমাদের আনা, আমরা সেটা স্প্রে করে মশার প্রকোপ কমানোর জন্য আমরা উদ্যোগ নেব ইনশাল্লাহ। মশার উপদ্রব দেখা গেছে খুলনা মহানগরীতেও। সিটি কর্পোরেশন বলছে, বর্তমানে প্রজনন মৌসুম হওয়ায় উপদ্রব বেড়েছে মশার। নিয়ন্ত্রণে ছিটানো হচ্ছে ওষুধ। প্রসেস কিন্তু কন্টিনিউ চালু আছে। আমরা যেমন সকালে কালো তেল অথবা লার্ভিসাইড দিয়ে আসছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে ফগিং কার্যক্রম চালা যাচ্ছে। বরিশাল সিটিতে নর্দমা বা জমে থাকা পানিতে রয়েছে মশার লার্ভা। এসব লার্ভা থেকেই বিস্তার হচ্ছে মশার। সিটি কর্পোরেশন বলছে, 1400 পরিচ্ছন্ন কর্মী ডেঙ্গু ও মশার ডিম নিধনকারী ওষুধ স্প্রে করছে নগর জুড়ে। আমাদের সাধারণত অ্যানোফিলিস এবং কিলিস মশাটাই আছে, এডিস মশা নেই বললেই চলে, যার ফলশ্রুতিতে আমাদের দেখেন যে আমাদের এখন ডেঙ্গুর একদমই নেই বরিশালে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেট মহানগরের 12 লাখ বাসিন্দা। নালা নর্দমা পরিষ্কার না রাখা ও সময় মতো ওষুধ না দেয়ায় যেন মশার অভয়ারণ্য হয়ে উঠেছে সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ড। ভালো ভালো স্প্রেও দিচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না এবং আমার এই মশার কামড়ে আমার বাচ্চাটা জ্বর আসছে। স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে প্রতিটি হাসপাতালে আলাদা ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে ডেঙ্গু কর্নার আছে, যেখানে ডেঙ্গু যদি সাসপেক্টেড বা শনাক্ত হয়ে গেলে ওদেরকে চিকিৎসা করা হচ্ছে। এছাড়া আমরা প্রচার, লিফলেট বা বলেন বিভিন্নভাবে আমরা প্রচার করছি। মশার বিস্তার কমাতে পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি বাড়িঘর ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার তাগিদ স্বাস্থ্য কর্মকর্তাদের। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চলে যাচ্ছি বরিশালে। সেখানে আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, সারা দেশের মতো বরিশালেও বেড়েছে মশার উপদ্রব। সিটি কর্পোরেশন বা প্রশাসনের পক্ষ থেকে তো বারবারই বলা হচ্ছে যে তারা নানা ধরনের উদ্যোগ নিয়েছেন বা নিচ্ছেন, কিন্তু তাদের কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত সফল হয়নি বলেই প্রতীয়মান হয়েছে। তো এই যে সাধারণ মানুষ বলছেন তাদের গাফিলতি রয়েছে, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, আসলে কর্তৃপক্ষ কি বলবেন সেটা হলো কর্তৃপক্ষের অনেকটা দাপ্তরিক ভাষা, এর বাইরে তারা কোনোদিন বের হননি। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি আমি একটু বলি যে বরিশালে 1952টি অলিগলি রাস্তা, হ্যাঁ, তো আমি তার একটি ভাইটাল রাস্তায় দাঁড়ানো। আমার পেছনে রয়েছে জেলা প্রশাসকের ভবন, সামনে রয়েছে বন বিভাগ, ডানে রয়েছে বরিশাল মেডিকেল কলেজ, এদিকে রয়েছে এমনি আবাসিক এলাকা। এখন আমি যেখানটায় দাঁড়িয়ে লাইভ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এখানে দাঁড়িয়ে থাকাটা মশার যন্ত্রণায় আমার জন্যই একটা ত্রাহি অবস্থার সৃষ্টি হয়েছে। সেই অবস্থাকে সামনে রেখেই আমি বলছি যে দেখুন, এখানে এই মশা জন্মের যে ক্ষেত্র সেটি প্রস্তুত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লার্ভা এবং শিশু মশা, আর মশার আবাসনের জন্য যা যা জংলা প্রয়োজন তা কিন্তু এখানে যত গাছগাছালি আছে সবগুলো প্রস্তুত রাখা হয়েছে। সিটি কর্পোরেশন যে কথাটি বলছে যে আসলে এখানটার আরেকটু বলে রাখি যে এই জায়গাটি হচ্ছে বরিশালের আমাদের লোকাল ভাষায় যেটি বলা হয়েছে যে বড় মিয়াদের এলাকা। তো এখানটার যদি এই অবস্থায়, এখানে একটি 3 স্টার হোটেল সহ ভালো ভালো সব স্থাপনাগুলো রয়েছে, তো এখানকার অবস্থা যদি এটা হয়, এখন ভেবে দেখবেন যে 1952টি যে অলিগলি রয়েছে তার অবস্থা কি। আমরা দেখেছি মানুষের নাভিশ্বাস উঠতে। এখন তারা যেটি বলছেন, সিটি কর্পোরেশন ওষুধ আমাদেরকে দেখিয়েছেন, একটি বড় কোম্পানির এক্লাস ওষুধই তারা আমাদেরকে দেখিয়েছেন স্প্রে করা হচ্ছে, কিন্তু স্প্রে করতে গেলে যে যন্ত্রণাটুকু বাড়ে সেটি হচ্ছে লার্ভার অবস্থা কি হয় ঘুরে দেখা যায়নি।
মশা যেগুলো তাদের আবাসনে থাকে সেগুলো এই স্প্রে থাকায় সব জঙ্গল ছেড়ে ঘরে উঠছে, অথবা আশেপাশে যে আবাসনগুলো রয়েছে সেখানে সব মশা উঠে যাচ্ছে। অর্থাৎ যখনই সিটি কর্পোরেশন স্প্রে করছে, ফোকার মেশিন দিয়ে নানান কসরত করে যাচ্ছে তারা, কিন্তু তাতে করে মশার স্থান বদলের একটি ক্ষেত্র তৈরি হচ্ছে। এর বাইরে খুব একটা কিছু হচ্ছে বলে আমরা দেখছি না। এখন তারা যে এতগুলো সমস্যা চিহ্নিত করা হয়েছে, তাহলে সমাধানটা কোথায়? পরিবেশবাদীরা কি বলছেন এ বিষয়ে? সবকিছু দেখালেন। দেখুন, পরিবেশবাদীরা এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি, তবে যতটুকু এদের স্প্রের অবস্থা দেখে এবং মিক্সিং করা যেটিকে বলে, ওষুধের সাথে পানি সহ অন্যান্য যে মিক্সিং করা, আমার যেটি মনে হয়েছে যে এর সাথে পরিবেশবাদীরা সম্ভবত একমত হবেন যে এই মিক্সিং এ কোথাও একটা মানে বৈজ্ঞানিক তারতম্য রয়েছে, অর্থাৎ পানি বেশি হয়ে যাচ্ছে অথবা কম বা কোনো কিছু একটা কিছু হচ্ছে। তা না হলে মশা যেহেতু স্প্রে রেগুলার হওয়ার পরে মশা এত অসহনীয় হতে পারে না। তবে উনারা যেটি বলেছেন যে তাদের ওষুধ দিয়ে মশার লার্ভাটুকু মরবে এবং শিশু মশা মারা যাবে। বড় মশা 72 ঘন্টা বাঁচে, এর বেশি তারা খুব একটা, কিন্তু 72 ঘন্টার মধ্যে তারা মানুষের রক্তের 12টা বাজিয়ে চলে যাচ্ছে। এটি হচ্ছে এখানকার বাস্তবতা। মশার উপদ্রব নিয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। দেশে করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 4 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,428 জনের। 217টি ল্যাবে 24 ঘন্টায় 16,414 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 614 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.74%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,47,930 জনে। সুস্থ হয়েছেন আরও 936 জন। এ নিয়ে মোট সুস্থ 4,99,627 জন। আরও একটা বিরতি নিচ্ছে, আর বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। সাইদিকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়ায় তাণ্ডবের 104 মামলার একটিরও বিচার শেষ হয়নি। নিহতের স্বজন ও ক্ষতিগ্রস্তদের ক্ষোভ। যুদ্ধাপরাধী সাইদিকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়ায় তাণ্ডব চালানোর 104 মামলার একটিরও বিচার শেষ হয়নি 8 বছরে। এ নিয়ে ক্ষোভ রয়েছে নিহতের স্বজন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, এ বছরের মধ্যে শেষ হতে পারে 70% মামলার কাজ। 2013 সালের 3 মার্চ রাতে চাঁদে সাইদিকে দেখা যাচ্ছে মসজিদের মাইকে এমন গুজব ছড়িয়ে জামাত বিএনপির সন্ত্রাসীদের পাশাপাশি নেতাকর্মীরা বগুড়া শহর ও কয়েকটি উপজেলায় তাণ্ডব চালায়। নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে 16টি অফিস ও 12টি পুলিশ স্থাপনা সহ বগুড়ায় শতাধিক সরকারি বেসরকারি স্থাপনায় হামলা করে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা করলে গুলিতে প্রাণ হারায় অন্তত 11 জন। সেদিনের ঘটনায় 104টি মামলা দায়ের করে পুলিশ। আসামি করা হয় নাম উল্লেখ সহ লক্ষাধিক মানুষকে। ভয়াবহ সেই ঘটনার স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় বগুড়ার মানুষদের। অজু করে ফজর 2 রাকাত নামাজ, ফরজ নামাজ পড়ছে, পড়ে তখন কি করে কয় উনি নিজের ইচ্ছে বের হয়ে গেছে। আমরা পরে দেখলাম যে তখন 6টা 6:30 7টা এর ভিতরে আমাকে কাছে খবর আসলো যে তোমার আম্মা শহীদ হয়ে গেছে। আমাদের শাহজাহানপুরে 4 জন লোক মারা যায়, অনেকে ক্ষতিগ্রস্ত হয়, অনেকে পুঙ্গত্ব বরণ করে। কাউকে যে ডেকে নেওয়া যায় তা কিন্তু নেওয়া যায়নি। এর মধ্যে আমার স্ত্রীও ছিল, আমার একজন চাষি তাই ছিল। উপজেলা জামাতের সাবেক আমির, উপজেলার পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলীর নেতৃত্বে এবং ইয়াসিন আলীর ছেলে সেই সময় শিবিরের দুর্ধর্ষ ক্যাডার, তাদের নেতৃত্বে থানায় হামলা সহ আওয়ামী লীগ অফিসে হামলা এবং আপনার মুক্তিযুদ্ধ অফিসে হামলা করে তারা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। আমি 2টা মামলার সাক্ষী। ইতিমধ্যে আদালতে আমি সাক্ষ্য দিয়েছি 2টি মামলার। জামাত বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দলীয় কার্যালয় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে অগ্নিসংযোগ করে আমার চোখের সামনে। এ পর্যন্ত আদালতে চার্জশিট দেয়া হয়েছে 4,751 জনের বিরুদ্ধে। 8 বছরেও কোনো মামলা সুরাহা না হয় সাধারণ মানুষের ক্ষোভের বিপরীতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আশা এবছরই শেষ হবে বেশিরভাগ মামলার বিচার।
104টি মোকদ্দমা এখানে হয়েছিল। এই মোকদ্দমার প্রত্যেকটার মামলা মোকদ্দমার চার্জশিট হয়েছে এবং মোকদ্দমা বিচারের জন্য দায়রা সেশন জজে পার হয়ে আসছে এবং সেখান থেকে অ্যাডিশন 1 অ্যাডিশন 2 কোর্টে পার করে দেওয়া হয়েছে 3 কোর্টে এবং মোকদ্দমাগুলি 70% বেশি সাক্ষী চলমান, আর বাকি যেটা আছে অতি সত্য। আমার মনে হয় এই বছর এই মোকদ্দমাগুলো নিষ্পত্তি করতে আমরা পারব। পুলিশের তথ্য অনুযায়ী 2013 সালের 3 মার্চের ওই তাণ্ডবে আর্থিক ক্ষতি হয় অন্তত 100 কোটি টাকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। খাগড়াছড়ির দীঘিনালা থেকে বিদেশি অস্ত্র ও টাকাসহ ইউপিডিএফ এর 4 সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ভোরে উপজেলার বানছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পূর্ণ জীবন চাকমা, সমর বিকাশ চাকমা, প্রত্যয় চাকমা ও বিধুভূষণ চাকমা। সবাই ইউপিডিএফ এর স্থানীয় চাঁদাবাজ বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 40 রাউন্ড গুলি, 10টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের রসিদ বই, চাঁদাবাজির 5,74,521 টাকা জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে 18টি রকেট লঞ্চার উদ্ধার। গহীন বনে রাতভর বিজিবির তল্লাশি। পঞ্চম দফায় স্বেচ্ছায় ভাষান্তর গেলেন আরো 2,260 রোহিঙ্গা। এ নিয়ে স্থানান্তর 12,000। গাইবান্ধায় মাদক মামলায় বাসের সুপারভাইজারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দেশে এমন রায় প্রথম, দাবি আইনজীবীদের। ফেনীর ফুলগাজীতে ধর্ষণের শিকার কিশোরীর পরিবার সমাজচ্যুত। প্রভাবশালীদের মদদের অভিযোগ, শাস্তি দাবি। শেষ করছে আজকে সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।